আপনি কি জানেন মানে? এখন কি আমি এটা পরে ওখানে যাব? সেটা আপনি জানেন। আর আমায় একটা কথা বলুন তো, হলুদের দিনে সাদা পাঞ্জাবি কে পরে? আমি পড়ি, কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। আর আপনি যখন পরেনই তাহলে আমাকে বলছেন কেন? হলুদের দিনে সাদা পাঞ্জাবি পরলে নোংরা তো হবেই। যান, গিয়ে নিজে পরিষ্কার করে নিন। তৃষা পালানোর জন্য ছটফট করতে করতে আর্যর হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। অথচ আর্য ওকে নড়বার একদণ্ড অবকাশ না দিয়ে ওর কবজিটা সামান্য শক্ত করে ধরে ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে ভরাট বলল। যুক্তি ভালোই শিখেছেন ম্যাম। ভুলটা আপনার, অথচ সাফাই গাইছেন আমার পাঞ্জাবির কালার নিয়ে। তৃষা ঠোঁট উল্টে অবজ্ঞার সুরে বলল। আরে বাবা, এখানে আমার দোষটা কোথায়? আমি তো জাস্ট রায়সাদের হাত থেকে বাঁচতে দৌড়চ্ছিলাম। আপনি কেন মাঝপথে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন? দোষ তো আপনারই। পাহাড় নড়ে না তৃষা, সমতলকেই পাহাড়ের কাছে আসতে হয়। এখন আমার এই পাঞ্জাবিটা আপনার হাতের যে ছাপ লেগেছে, সেটার সলিউশন কি? আমি কি এই কন্ডিশনে নিচে গিয়ে সবার ইনভেস্টিগেশনের শিকার হব? তৃষা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল। উফ, আপনি না বড্ড বেশি খুঁতখুঁতে। জাস্ট একটু হলুদই তো লেগেছে, ধুয়ে ফেললেই হয়। ছাড়ুন এখন আমাকে, ওরা চলে আসবে। আর্য তৃষার হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে নিজের পাঞ্জাবির দাগটার দিকে তাকালো। ওর জল শক্ত করে গম্ভীর গলায় বলল। ছাড়লাম, তবে মনে রাখবেন এই ড্যামেজ কন্ট্রোল কিন্তু আপনাকেই করতে হবে। এখন যান, নিজেকে হলুদ ভূত হওয়ার হাত থেকে বাঁচান। আপনার এই ক্লামজিনেস সামলাতে আমার সিস্টেম এমনিতেই ওভারলোডেড। তৃষার এক মুহূর্ত দাঁড়ালো না। আর্যর ওই তীব্র চাহনি আর গাম্ভীর্যমাখা ধমকের রেশ থাকতেই ও শাড়ির কোচে সামলে নিয়ে চিলের মতো দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যাওয়ার সময় ওর নুপুরের দ্রুত লয়ের ঝঙ্কার আর্যর কানে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে গেল। আর্য স্থির হয়ে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড়িয়ে বলল। ক্রেজি গার্ল, আপনাকে সামলানো আর মাঝ সমুদ্রে জাহাজ চালানো দুটোই সমান চ্যালেঞ্জিং। হঠাৎই প্রাঙ্গণের সাউন্ড বক্সে বেজে উঠল এক সুরেলা লহরী। কি আবেশে তারে বারে বারে দেখি তবু যেন মেটে না তৃষা, সে যে পথ চলে বুকে ঝড় তোলে, জেগে ওঠে ঘুমনো আশা। গানের লাইনগুলো যেন আর্যর সঙ্গে হুবহু মিলে গেল। ও অজান্তেই হাত রাখল নিজের বুকের বাঁ পাশে। স্পষ্ট টের পেল হৃদযন্ত্রের অবাধ্য কম্পন। এদিকে তৃষাকে ধাওয়া করার তীব্র উন্মাদনে ছুটতে ছুটতে কখন যে দিগ্ভ্রান্ত হয়ে অন্তরের গোলকধাঁধায় পথ হারিয়েছে তার হুঁশ নেই মেহসানার। হাতে ধরা হলুদের বাটিটা সামলে ও যখন করিডোরের শেষ বাগটা সজোরে অতিক্রম করতে চাইল, ঠিক তখনই বাঁধল বিপত্তি। দীর্ঘকায় এক সুঠাম অবয়বের সাথে সজোরে সম্মুখ সংঘাত হল ওর। মুহূর্তের অসাবধানতায় হাতের হলুদের বাটিটা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে পড়ল সম্মুখে দণ্ডায়মান পুরুষটির নীলরঙা পাঞ্জাবির ঠিক বক্ষস্থলে। হলুদের গাঢ় প্রলেপটি মুহূর্তেই নীলম্বরে এক বিশ্বদৃশ মানচিত্রের অবতারণা করল। মেহসানা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল। মেজাজটা এমনিতেই চড়া, তার উপর এমন সংঘর্ষে ও এক মুহূর্ত না ভেবেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে চোখ রাঙিয়ে চেঁচিয়ে উঠল। আরে, আপনি কি চোখে দেখতে পান না? মাঝ রাস্তায় এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকার মানে কি? আমার সব হলুদ তো নষ্ট হয়ে গেল। আদ্রিয়ান স্তম্ভিত হয়ে নিজের সাধের পাঞ্জাবির দিকে তাকালো, পরপর সম্মুখে রমণীটির দিকে কিঞ্চিত রাগ দেখানোর ব্যর্থ প্রচেষ্টায় বলল। এক্সকিউজ মি, খাম্বা হয়ে আমি দাঁড়িয়েছিলাম নাকি আপনি বুলেট ট্রেন সেজে অন্দরমহলে ট্রায়াল দিচ্ছিলেন? নিজের অকাজের দায় অন্যের ঘাড়ে চাপানোটা কি আপনার নিয়মিত অভ্যাস নাকি? প্রথমত নিজে এসে ধাক্কা দিয়েছেন, সরি তো বললেনই না, আবার অসভ্যের মতো আমাকেই দোষারোপ করছেন। মেহসানা বাভ্রুটা সামান্য উঁচিয়ে বলল। কি বললেন? কি বলবো আমি? সরি। আইসে আমার খালু, সরি। তাও নাকি আপনাকে বলতে হবে? দুটো একসাথে চাই? আদ্রিয়ান এবার সত্যি বিরক্ত হলো এ মেয়ের এমন তেরা জবাবে। ভ্রু কুঞ্চনপূর্বক ও বলল।
মানে? মেহসানা ভাবলেশহীন কণ্ঠে বলল। বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা। এর মানে কি? আপনার মাথা। বলেই আর এক মুহূর্ত সেখানে দণ্ডায়মান রইল না মেহসানা। আদ্রিয়ানকে আর কোনো প্রশ্ন করার অবকাশ না দিয়ে গটগট পাই সেখান থেকে প্রস্থান করলো। আদ্রিয়ান সূক্ষ্মনেত্রে ওর পথের দিকে চাইল। পরক্ষণে নিজে নষ্ট হয়ে যাওয়া পাঞ্জাবিটা বড় করে মনে মনে বিড়বিড় করলো। অসভ্য মেয়ে। কলহাস্যের কলতানি মুখরিত হলুদিয়া প্রাঙ্গণ। মুরব্বীদের অট্টহাসি আর পরিহাসের সুর প্রাঙ্গণ জুড়ে এক উৎসব মুখর উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। অহনাদের গায়ে হলুদ পর্বের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ হলো। মুরব্বীদের হাস্যোজ্জ্বল আশিস আর তরুণীদের মৃহু গুঞ্জনের আবহে এক অদ্ভুত স্নিগ্ধতা খেলে যাচ্ছে চতুর্দিকে। প্রতিটি কোণ যেন তখন এক আসন্ন শুভক্ষণের প্রতীক্ষায় বিভোর। অহনাকে এনে ড্রয়িং রুমের পার্শ্ববর্তী একটা কক্ষে বসানো হয়েছে। যদিও পাড়ার ভাবি আর আত্মীয়দের উপস্থিতিতে জনাকীর্ণ পরিবেশ সেথায়, তবু এসির শীতল হয় কিঞ্চিৎ স্বস্তি মিলেছে। মেহসানা তৃষা, তিথি আর রাইসার সাথে বাম দিকটায় বসেছিল। তৃষার কোলজোরে টুইঙ্কেলের দখলদারিত্ব। হঠাৎ অহনার মিষ্টি মুখশ্রীতে চেয়ে তিথি বলল, কি মিষ্টি লাগছে না মেয়েটাকে। মেহসানা পাশ থেকে জবাব দিল, জি আপু, তোমরা সবাই এত সুন্দরী, চোখ ধাঁধিয়ে যায় একদম। তিথি ওর দিকে চেয়ে বলল। তোমার থেকে বেশি নই। মেহসানা খানিক লজ্জা পেয়ে বলল, কি যে বলো না, কই তোমরা আর কই আমি। আরে ছেমরি, বহুত সুন্দরী তুই, ঢং করিস না তো। তিথির এমন কথায় মুচকি হাসল মেহসানা। মোটামুটি সবার সাথে সখ্যতা গড়ে উঠেছে ওর। কিছুক্ষণের মধ্যেই একে অন্যের পরিচিত হয়ে উঠেছে ওরা। ওদের কথার মাঝেই ফোড়ন কাটল টুইঙ্কেল। তৃষার গলা জড়িয়ে মুখে ছোট্ট করে চুমু এঁকে সকলকে উদ্দেশ্য করে বলল, No, you all are wrong. My Bunny the prettiest lady here. টুইঙ্কেলের কথাই হেসে উঠল উপস্থিত সকলে। রাইসা ওর তুলতুলের জল দুটো খানিক টেনে পড়ল। ও লে 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 লে, আমার সোনা, আমার বাণী সুন্দর বলেই তো আমার পাপা তোমার বাণীকে বেছে নিয়েছে। না, এতে সন্দেহ কি আছে? আমরা সবাই জানি তোমার বাণী এখানকার সব থেকে সুন্দরী। রাইসার কথায় সকলে মুখ চেপে হাসলেও খানিক লজ্জা পেল তৃষা। এদিকে ছোট্ট টুইঙ্কেলের মস্তিষ্ক বুঝল না রাইসার কথার মর্মার্থ। ও শুধু এতটুকুই বুঝল যে রাইসা ওর বাণীর প্রশংসা করেছে, তাই ও মাথা নাড়িয়ে বলল। ওর কথায় আরও একবার হাসির হিল্লোল বয়ে গেল সেথায়। তৃষা খানিক লাজুক হেসে টুইঙ্কেলের নিষ্পাপ মুখশ্রীতে চাইল। বাচ্চাটা যদি বুঝতো আসলে ওরা কি বলেছে। কিছুক্ষণ বাদে তামান্না এক বাটি সন্দেশ নিয়ে ওদের আড্ডায় যোগ দিল। মেহসানা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে নাটকের স্বরে বলল, যাই হোক তিথি আপু, যে যাই বলুক, আমার জীবনটা বেদনার। মোর ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ডেরও বিয়ে হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেল অ্যান্ড রেডি টু মিঙ্গল সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরছি। জীবনে কি করলাম? তামান্না ওর পাশে বসে পিছে একটা সান্ত্বনার চাপড় মেরে ফিক করে হেসে বলল, আরে বোন, একদম কলেজায় হাত দিয়েছো। আমার অবস্থাও তো সেম। বাড়িতে বিয়ের কথা উঠলে আম্মু এমন ভাবে তাকায় যেন আমি কোনো মূল্যবান রক্তের কথা বলেছি। তৃষা ওদের এই বিলাপ শুনে মুখ টিপে হাসতে হাসতে বলল, তোমরা দুজনে মিলে একটা সিঙ্গেল অ্যাসোসিয়েশন খুলে ফেলো না, দেখবা মেম্বার কম পড়বে না। তৃষার কথায় মেহসানা ঈষৎ রাগ দেখিয়ে বলল, ফাইজলামি করিস? আমরা বলছি দুঃখের কথা। আমি কই ফাইজলামি করলাম? আমি তো সত্যিটাই বললাম। ওদের হাসাহাসি যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে আড্ডার মাঝখানে ফুট করে এসে উদয় হলো আদ্রিয়ান। ওর উপস্থিতিতে হাসাহাসির রোল মুহূর্তেই স্তিমিত হয়ে গেল। ঘরের প্রতিটি নারী মূর্তির ওপর একবার চোখ বুলিয়ে আদ্রিয়ানের দৃষ্টি স্থির হলো মেহসানার ওপর। মেহসানাও দমে যাওয়ার পাত্রী নয়। ও এক মনে সন্দেশ চিবোতে চিবোতে বেশ তাচ্ছিল্যের সাথে আদ্রিয়ানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। আদ্রিয়ান কয়েক কদম এগিয়ে এসে তৃষার উদ্দেশ্যে গম্ভীর স্বরে বলল, তৃষা ভাবি, আপনার গেস্ট লিস্টে কি আজকাল রোলারদেরও ইনভাইট করা হয়? অন্দরমহলে যেভাবে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে, তাতে সিগন্যাল ছাড়া হাঁটাচলা করা তো লাইফ রিস্ক হয়ে দাঁড়িয়েছে।
আদ্রিয়ানের তেরা কথা শুনে মেহসানা ছোপা ছেড়ে দাঁড়িয়ে পড়ল ও কোমরে হাত দিয়ে বেশ ঝাঁঝালো গলায় পাল্টা জবাব দিল। শুনুন মিস্টার ল্যাম্পপোস্ট, আপনার মতো যারা মাঝ রাস্তায় নেটওয়ার্ক খুঁজতে দাঁড়িয়ে থাকে, জ্যামটা আসলে তাদের কারণেই হয়। আর আপনার ওই নীল পাঞ্জাবির ম্যাপটা কিন্তু বেশ ইউনিক ছিল। উল্টো আমাকে থ্যাঙ্কস জানানো উচিত ছিল আপনার। আদ্রিয়ান তার ছেলের হাসি এসে তৃষার দিকে ফিরল। ভাবি, আপনার এই বান্ধবীকে কি কোনো ডিবেট কম্পিটিশন থেকে হায়ার করেছেন? লজিক নেই, শুধু নয়েজ পলিউশন। মেহসানা তেড়ে যেতে চাইলে তৃষা মাঝখানে এসে দুজনকে থামিয়ে হাসতে হাসতে বলল। আরে আরে, আপনারা কি ওখানেও কুস্তি শুরু করবেন? আদ্রিয়ান ভাইয়া, আপনি তো একটু থামুন। পাশ থেকে টুইঙ্কেল উকি দিয়ে বলল। পাপা বলে ঝগড়া করলে ব্যাড বয় হতে হয়। তোমরা কি ব্যাড বয় গার্ল? টুইঙ্কেলের নিষ্পাপ প্রশ্নে আদ্রিয়ান আর মেহসানা একে অপরের দিকে অগ্নিদৃষ্টি হেনে মুখ ঘুরিয়ে নিল। তৃষা মিটিমিটি হাসতে হাসতে দুই মূর্তিকে শান্ত করার চেষ্টায় মগ্ন। তখনই তিথি বলল। আরে আরে, কুল কুল। আর আদ্র ভাই, তুমি কি শুরু করলা? মেহু তুমিও কুল। ঝগড়া তো একটু পরেই হবে, বাড়ির ছেলেরা ভার্সেস মেয়েরা। তখন দেখা যাবে কে কত ঝগড়া করতে পারে। ওরা অবাক দৃষ্টিতে তিথির দিকে তাকালো। মেহসানা কিঞ্চিত ভ্রু কুচকে শুধালো। মানে? মানে আর কি, ও তোমাকে তো বলা হয়নি, আমাদের জমিদার বাড়িতে একটা রেওয়াজ আছে। আমরা হলুদ সন্ধ্যা না করে বিকালে নাচ গানের আয়োজন করি। সেখানে বাড়ির ছেলেরা এক পক্ষ আর মেয়েরা অন্য পক্ষ। একটা কম্পিটিশন বলতে পারো, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে হারাবে। যে পক্ষ হারাতে পারবে সারা বছর সেই পক্ষের কথায় অপর পক্ষকে চলতে হবে। বুঝতে পেরেছ? যদিও এটা বিয়ের মৌসুম আসে, তবে বলা যায় অন্য বিয়ের আগ পর্যন্ত এর পুরস্কার পায় বিজয়ী পক্ষ। মেহসানা আনমনে মাথা নাড়ল। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে বলল। ওনার গোবর ভরা মাথায় কিছু ঢোকেনি তিথি। এই যে মিস গোবর ঠাসা, এর মানে হচ্ছে ইনডাইরেক্টলি ছেলেদের দমিয়ে রাখার চেষ্টা বুঝছেন। এমনিতেও ছেলেরা অনেক উদার মনের হয়, মেয়েদের এমনিতেই জিতিয়ে দেবে। আর একটা বিয়ের পর অন্য বিয়ে কমপক্ষে 2 থেকে 3 বছর পর হয়তো হয়, তো সারা বছরের নাম করে। ওরা সারা জীবন আমাদের মাথা খায়, যেমন আপনি একটু আগে খাচ্ছিলেন, বুঝেছেন? মেহসানা রেগে তেড়ে যেতে গিয়েও কিছু বলল না। আসলে ও প্রথমে বুঝেছিল না, তাই ও কথা ঘুরিয়ে বলল। থাক, আমি পাগলকে বেশি কিছু বলি না। উদাসীন অপরাহ্নের ম্লানিময় তালুকদার মঞ্জিলের বিস্তৃত প্রাঙ্গণ আজ এক নব্য যৌবনের উৎসবে মাতোয়ারা। মাথার উপর শামিয়ানার গাঢ় নীল আর হলদেটে কাপড়ের আড়ালে সূর্যের তপ্ত রশ্মিগুলো নতি স্বীকার করেছে। সমগ্র চত্বর জুড়ে স্নিগ্ধতা বিরাজমান। রমণীর পুরুষালী উপস্থিতিতে মুখরিত হয়েছে স্থানটা। চতুর্দিকে তখন এক মিষ্টি লড়াইয়ের দামামা। চমকপ্রদভাবে সেখানে উপস্থিত আর্য। যদিও ওকে আনাটা এতটাও সহজ সাধ্য ছিল না, তবু সকলের জোর জবরদস্তিতে এক প্রকার বাধ্য হয়ে ও এসেছে এখানে। পার্শ্ববর্তী পুষ্পসজ্জিত আসনে বসে আছে অহনা আর শাহরিয়ার, আর তার দুই পাশে বিন্যস্ত আসনগুলোতে বসা সকলে। মাঝখানে সুবিস্তৃত স্থানটাই উৎসবের আয়োজন। হঠাৎ সঞ্চালক হিসেবে সেখানে উপস্থিত হলো সৌভিক। দারাজ গলায় ঘোষণা করল। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লড়াইটা আজ সম্মানের। দেখা যাক কারা হারে আর কারা জিতে। নিয়মটা সিম্পল, আমি বয়মটা নিয়ে আসব আর দুই পক্ষের প্রতিনিধিরা চোখ বন্ধ করে একটা করে চিরকুট তুলবেন। সেখানে যা লেখা থাকবে ঠিক সেটাই পারফরমেন্স করতে হবে। যদি কেউ রিফিউজ করেন বা ফেল করেন, তবে তারা বছরের জন্য অন্য পক্ষের গোলামি করার বন্ডে সই করতে হবে। সো গাইস, আর ইউ রেডি? সকলের সম্মতিক্রমে সৌভিক প্রথমে এগিয়ে গেল মেয়েদের দলের দিকে। তৃষা এক পলক আর্যর দিকে তাকালো। আর্য সোফায় হেলান দিয়ে এক পকেটে হাত গুজে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বয়াম থেকে একটা গোলাপি চিরকুট তুলল। সৌভিক চিরকুটটা নিয়ে উচ্ছ্বাসে বলল। ওয়াও, শুরুতেই রোমান্টিক কিছু। এখানে লেখা আছে নিজের জীবনসঙ্গীকে ইশারায় এখানে লেখা কথাটা বোঝাতে হবে। সো মিসেস আরজ এহসান ওরফে মাই সুইট বাবি, দ্য ফ্লোর ইজ ইউর্স। তৃষার গাল দুটো মুহূর্তেই আরক্তিম হয়ে উঠল। এখানে যে শব্দটা লেখা আছে সেটাও আর্যকে বলবে কিভাবে?
লাজুকতা বেষ্টন করছে ওকে তীব্র রূপে। ও যখন ভাবনায় নিমগ্ন ঠিক তখনই তাতে ছেদ পড়ল ভেসে আসা সৌভিকের কণ্ঠস্বরে। কি হলো ভাবি, আসুন। তৃষা অপ্রকৃত স্থির নেয় চেয়ে বোকা কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ। আরে স্টেজে আসবেন তো। তৃষা কিছু বলতে যাওয়ার আগে ছেলেদের দিক থেকে কেউ একজন বলল। ছেলে পক্ষে টিটকিরিটা যেন অগ্নি হলকার ন্যায় ছড়িয়ে পড়ল আসরে। আদ্রিয়ান বাঁকা হেসে আলতো স্বরে বলল। তৃষা ভাবি, ময়দান ছাড়ার আগে একবার ভেবে নিন, এই হারের দায় কিন্তু পুরো গার্লস গ্যাং এর উপর বর্তাবে। তার চেয়ে বরং আত্মসমর্পণ করে নিন, আমরা একটু না হয় দয়া দাক্ষিণ্য দেখাবো। ওর কথায় ছেলেদের পক্ষ থেকে হাসির হয়রা বয়ে গেল ফের। তৃষার আত্মসম্মানে যেন মৃদু টোকা লাগলো। হয়তো ও একবার তীক্ষ্ণ চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। পরক্ষণে ও দৃষ্টি গিয়ে স্থির হলো সোফায় আইস করে বসা আর্যর ওপর। আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বুকে হাত গুজে এদিকেই চেয়ে আছে। তৃষার জেদটা মুহূর্তেই চাড়া দিয়ে উঠল। ও শাড়ির আঁচলটা দৃঢ়ভাবে কাঁধে রেখে গটগট পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। মেহসানা পাশ থেকে চিৎকার করে উৎসাহ জুগিয়ে বলল। কি লিড তৃষা, দেখিয়ে দে ব্রিটিশ আমলের খাম্বাদের, আমরা কারোর থেকে কম নই। তৃষা মঞ্চের মতো সাজানো সেই ফাঁকা জায়গাটার মাঝখানে গিয়ে দাঁড়ালো। ওর সামনেই আর্য বসে। চারদিকের হৈহুল্লোড় যেন এক পলকে স্তিমিত হয়ে এলো। সকলের কৌতূহলী দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ। সৌভিক আড়ালে গিয়ে ফিসফিস করে চিরকুটে লেখাটা আর্যকে দেখানোর চেষ্টা করলে আর্য হাত তুলে ওকে থামিয়ে দিল। ও চায় তৃষা নিজেই যেন ওকে বুঝিয়ে দেয়। তৃষা এক গভীর দীর্ঘশ্বাস নিল। চিরকুটে লেখা ছিল আই লাভ ইউ। মূলত দেবার পায়েলের ভারতীয় চলচ্চিত্রের নাম অবলম্বনে এটা দেওয়া হয়েছে। কিন্তু এই জিনিসটা সকলের সম্মুখে আর্যকে কিভাবে বোঝাবে? ও অস্থিরভাবে নিজের আঙুল মটকাতে লাগলো। ওর কম্পিত অধর আর আনত নয়ন এক অবাধ্য ব্যাকুলতায় বারংবার আর্যর দৃষ্টি ছুঁয়ে যাচ্ছে। অতঃপর চারদিকে নিস্পন্দ নীরবতাকে সাক্ষী রেখে ও প্রথমে ডান হাতটি নিজের দিকে ইশারা করলো। তারপর দুই হাতের আঙুলদ্বয় দ্বারা হৃৎপিণ্ডের অবয়ব তৈরি করে পরক্ষণেই তর্জনী তুলে আর্যর প্রশস্ত বক্ষস্থলে স্থির করল। নিস্তব্ধ মজলিসে সকলের ভ্রুকুঞ্চিত বিস্ময় এখন তুঙ্গে। প্রত্যেকে সরু নেত্রে অবলোকনপূর্বক ওর ইশারার মানে বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই নীরবতা চিরে প্রতিধ্বনিত হলো আর্যর ভরাট কণ্ঠস্বর। আই লাভ ইউ। আর্যর উত্তরে দুই নয়নে লজ্জার গাঢ় আস্তরণ পড়ল তৃষার। উপস্থিত সকলের বিস্ময়মাখা দৃষ্টির সম্মুখে তৃষা ধীরলয়ে ঘাড় নেড়ে আর্যর চোখের দিকে চাইল। ওর সেই সলজ্জ মৌনতায় যেন সহস্র শব্দের বাংনায় রূপ নিল। মৃদুস্বরে ও শুধু উচ্চারণ করল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা ভেঙে হর্ষধ্বনিতে ফেটে পড়ল চারপাশ। সৌভিক এগিয়ে এসে বলল। ব্রো ভাইয়া, ভাবি জাস্ট অসাম, তোমাদের কেমিস্ট্রি তো হেভি। তৃষা সলজ্জ হেসে কাঙ্ক্ষিত আসনে গিয়ে বসলো। পুনরায় শুরু হলো খেলা। একে একে প্রত্যেক জোড়া কপত কপতির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই সংঘটিত হলো। চিরকুট তলের পালা এবার আসলো মেহসানার। ও আর দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একখানা চিরকুট তুলল। সেখানে বড় বড় অক্ষরে লেখা, নিজের সবচেয়ে অপছন্দনীয় মানুষটাকে কানে কানে কিছু বলো। চিরকুটটা পরেই এক কুটির হাসি আসলো মেহসানা। ও দৃষ্টি সরাসরি আদ্রিয়ানের দিকে নিবদ্ধ হলো। ভনিতা না করে ও গাইতে শুরু করলো। পায়ে পাতুলে বাঁধিয়ে ঝগড়া, দিন রাতে করিস খিটমিট খিট, কখন যে মটকা গরম হয়ে যায়, ভাঙবো মাথা তোর ঠিক ঠিক ঠিক, রকবাজ চ্যাংরা হো হো হো, ঠকবাজ নোংরা হো হো হো। গানের সুর সঙ্গে ওর বিদ্রুপাদক চাহনি আর তেরা ইশারা দেখে পুরো আসরে হাসি রোল পড়ে গেল। আদ্রিয়ান ঠিকই বুঝেছে, ওকে বুঝিয়ে গান গাইছে মেহসানা। তবে ও কি দম্বার পাত্র নাকি? ও নিজের আসন ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর দিকে এগিয়ে যেতে যেতে গাইতে শুরু করলো। মেহসানা ওর দিকে তেড়ে গিয়ে গাইল। এই পাথর মুখ তেতর ছেলে, দেখলে চলে গাহি টিউ। আদ্রিয়ান ওর দিকে এগিয়ে গিয়ে গাইল। ওদের গানে শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। তৃষা, তামান্না, রাইসা কোনো মতে মেহসানাকে ওদের পাশে এনে বসিয়েছে। সবিক হাসতে হাসতে আবার সকলের সম্মুখে এসে দাঁড়ালো। নিজেকে সামলানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল, সরি, বাট আদ্র ভাইয়া তো রীতিমতো পাশের বাসার জরিনার মার মতো তেড়ে গেছিল।
আল্লাহ। ও ফের হাসলো, অতঃপর বলল, সে যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াই চলমান, দুই পক্ষেরই স্কোর সমান। তো এবার জ্যাকপট রাউন্ড। নিয়ম হচ্ছে আমি এখন একটা ওয়ার্ড বলবো, আর সেটাই দিয়ে যেই পক্ষ প্রথমে গান গাইতে পারবে তারাই আজকের উইনার। সৌভিকের একটি ঘোষণার মধ্য দিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে চলল। সকলে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে কখনো শব্দটা বলবে। হঠাৎ সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সৌভিক বলল, আর শব্দটা হচ্ছে দ। সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগে তৃষা গেয়ে উঠল, দেখতে বর বর কিন্তু আস্ত বর একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। শেষ কলিটুকুর সমাপ্তি ঘটিয়ে তৃষা একবার আর চোখে পরখ করলো। তবে ওর নির্লিপ্ত ভঙ্গিমার দরুন ওর মনোভাব বুঝতে ব্যর্থ হলো তৃষা। এদিকে মেয়ে পক্ষ হই হই করে উঠল। ইয়ে, উই আর উইনার। তবে ওদের উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী রূপ নিতে পারল না ছেলেপক্ষ। ওরাই বিজয় নাকচ করে বলল। ওদের এমন যুক্তি হেসে উড়িয়ে দিয়ে মেয়েরা বলল, তোমরা কালা হলে আমাদের কি? তর্ক বিতর্কের এমন পর্যায়ে আজের পরিস্থিতি সামাল দিতে বলল। ওকে ওকে, যেহেতু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছেই, তাহলে আরেকটা টচ হোক। কি টচ? না টচ না, আরেকটা গানে পারফরমেন্স হোক, দেখি কারা জিতে। তো রেডি? যদি না হও তাহলে বুঝবো না থাক। মেয়েরা মান সম্মানের ভয়ে রাজি হলো নিঃসংকোচে। আরিয়ানের নির্দেশে সাউন্ড বক্সের কাছে গিয়ে গান অন করল সৌভিক। জোরে জোরে বাজছে গানটা। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে। ওরা এগিয়ে আসলো মেয়েদের দিকে। মেয়েরাও কম কিসে, ওরাও ছেলেদের দিকে এগিয়ে গেল গানের কলি ধরে। সংসারে সুখ আসে মোটা ইনকামে, মেয়েরা তো তাই ছোটে অফিসের কামে। সূচনা ঘটল আরেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। স্নিগ্ধ প্রভাতের আগমন, নীলিবার বক্ষ জুড়ে তপ্ত অরুণের রক্তিম আভার স্ফুরণ ঘটেছে। খানিক পূর্বেই তবে তালুকদার মঞ্জিলে আজ নিস্তব্ধতার বিস্তার বেশ প্রকট। উৎসবমুখর পরিবেশও কেমন গুমরবদ্ধ থমথমে অবস্থা বিরাজমান সেথায়। কারণটা অবশ্য কারো অজ্ঞাত নয়। একজনই বাড়ির রমণীদের তত একটা ঘাটাচ্ছে না কেউ। খাবার টেবিলেও শুনশান নীরবতা, টু শব্দ করছে না কেউ। হঠাৎ নীরবতার অবসান ঘটিয়ে কর্ণগোচর হলো টুইঙ্কেলের প্রাণবন্ত মিষ্টি কণ্ঠস্বর। তৃষাকে উদ্দেশ্য করে ও বলল, তোমরা সবাই আজকে এমন সাইলেন্ট মোডে কেন বানি? তান্নু, পিপি, মিমি, রাইসি কেউ কিছু বলছে না কেন? তৃষা অবশ্য অন্যদের মতো ততটাও গুরুতর মেজাজে নেই, তবু নিজেকে বেশ গরুগম্ভীর দেখানোর ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখেছেও। তবে টুইঙ্কেলের প্রশ্নে সে নাটকের ইস্তফা ঘোষিত হলো যেন। তৃষা মুচকি হেসে বলল, ওদের আজ একটু মন খারাপ শোনা। টুইঙ্কেল বাচ্চা সুলভ কৌতূহলী কণ্ঠে শুধালো। কেন? তৃষার প্রশ্নের জবাবে কিছু বলতে যাওয়ার আগে পার্শ্ববর্তী চেয়ার থেকে ভেসে এলো আরিয়ানের কণ্ঠস্বর। বিপরীতে বসে থাকা মেহসানের দিকে এক ঝলক আর দৃষ্টিতে চেয়ে ও বলল, কিছু মানুষের অন্যের সাথে মিউচুয়াল হতে প্রবলেম হয় মাম্মা, এজন্যই। ওর কথা শেষ হতেই মেহসানা অগ্নি দৃষ্টি হেনে ওর দিকে চাইল। সঙ্গে সঙ্গে মুখে কুলুপ আটল আদ্রিয়ান। তৃষা ঠোঁট চেপে হাসল। খাবার টেবিলে বাড়ির লোকজনের পাশাপাশি নানা আত্মীয়ের অবস্থান হয়। মেহসানার প্রতিবাদ শুধুমাত্র ওই দৃষ্টিতেই সীমাবদ্ধ রইল। আর কিছু বলল না ও। টুইঙ্কেল আদ্রিয়ানের কথায় বুঝদারের নাই মাথা নাড়িয়ে গোলাপি ঠোঁটদয় গোল করে বলল, ও। তৃষা আর ওকে কথা বলতে না দিয়ে মাতৃসুলভ কণ্ঠে বলল, এবার প্লেটের সবটুকু ফিনিশ করো তো দেখি। ফার্স্ট মাম্মা। ওকে বানি। ওর কথা না বাড়িয়ে ছটপট খেতে শুরু করলো। তৃষা ওর দিকে এক পলক তাকিয়ে ফের মনোনিবেশ করলো খাওয়ায়। তবে খেতে খেতেই ওর স্মৃতির পাতায় তোলা দিল কালকের ঘটনাটা, যার পর থেকে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে বাড়ির আঙিনায়।
গতকাল জমিদার বাড়ির সেই প্রাঙ্গণ রণক্ষেত্রের চেয়ে কোনো অংশে কম ছিল না। দীর্ঘ লড়াইয়ের পর ফলাফল যখন অমীমাংসিত রইল, তখন আয়োজক পক্ষ সকলকে বিজয়ী ঘোষণা করে শান্তি চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু অন্তর্মহলে রমণীদের জেদি মন সেই সমঝোতা মানতে নারাজ। পরাজয়হীন এই জয় যেন তাদের কাছে পরাজয়ের চেয়েও গ্লানিকর ঠেকেছে। পুরুষ পক্ষের সেই অবজ্ঞাসূচক হাসি আর তর্কের রেশ এখনো থমথমে কুয়াশার মতো ডাইনিং টেবিল জুড়ে বিরাজ করছে। ওদিকে পুরুষকুল নির্বিকার হলেও নারীকুলের অন্তরে তখনও ক্ষোভের দাবানল জ্বলছে। এক অঘোষিত শীতল যুদ্ধের সূচনা হয়েছে অন্তর্মহলে। তবে তৃষা এই দ্বন্দ্বে নিস্পৃহ। জয় পরাজয় যাই হোক না কেন, আর্য শাসনের তর্জনী যে তাকেই সইতে হবে এ ধ্রুব সত্য তার জানা। মধ্যাহ্নের অলস রোদ্দুরেও তালুকদার মঞ্জিলের অন্তর্মহলে তন্দ্রাচ্ছন্নতার লেশও মাত্র নেই। জানালার পর্দায় দুপুরের ক্লান্ত পবনকুল দোলা দিয়ে যাচ্ছে। তৃষা সবেমাত্র গোসল সেরে কক্ষে প্রবেশ করল। ভেজা চুলের গোছা থেকে চুপ চুপ করে ছড়ে পড়া জলবিন্দুগুলো পিঠের কাপড়ে আলপনা আঁকতে ব্যস্ত। দীঘল পর্বণের সম্মুখে দণ্ডায়মান তৃষা নিজের জলসিক্ত কেশরাজ মস্তে তৎপর ঠিক তখনই পাশে অবহেলায় পতিত ফোনটা মৃদু গুঞ্জনে কেঁপে উঠল। কৌতূহলী বৃষ্টিতে ফোনটা হাতে নিতেই কাঙ্ক্ষিত নোটিফিকেশনের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তৃষার। কিছুক্ষণ আগে যে সেইলিং কিং অ্যাকাউন্টে রিকোয়েস্ট গ্রহণ করেছিল, সেখান থেকে একটি পোস্ট করা হয়েছে গভীর অনুরাগে সিক্ত উক্তি। রৌদ্র তপ্ত নির্জনতায় তোমার কাজল চোখে আমি পথ হারিয়েছি স্বেচ্ছায়। প্রহর শেষে যখনই তোমায় দেখেছি একরাশ, বুঝেছি তোমার মায়াবী চাহনিতেই হয়েছে আমার সলজ্জ সর্বনাশ। উক্তিটির গভীরতা হৃদয় গহীনে এক সুপ্ত শিহরণ জাগিয়ে তুলল তৃষার। ও মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্ক্রিনে আঙুল ছুল। ওর খুব ইচ্ছে করল জনসম্মুখে একটা মন্তব্য করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে, কিন্তু পরক্ষণেই কি ভেবে আঙুল থামিয়ে নিল। সে সরাসরি ওই ভিডিওটির লিঙ্ক কপি করে আর্যর ইনবক্সে পাঠিয়ে দিল। কিবোর্ডে দ্রুত আঙুল চালিয়ে খানিকটা রসিকতা আর কৌতূহল মিশিয়ে লিখে পাঠালো। কি ব্যাপার মিস্টার, হঠাৎ এমন রোম্যান্টিক উক্তি? তবে কি কোনো কঠিন প্রেমে হাবুডুবু খাচ্ছেন নাকি আপনারও কারো মায়াবী চোখে সর্বনাশ হয়ে গিয়েছে? মেসেজটা পাঠিয়ে তৃষা মুচকে হাসলো। দর্পণে চেয়ে নিজের ভেজা চুলে তোয়ালেটা ভালো করে পেঁচাতে পেঁচাতে সে ভাবল, দেখা যাক ওপাশের মানুষটি এই অতর্কিত হামলার কি জবাব দেয়। নিথর দুপুরের শান্ত পরিবেশে তার হৃদস্পন্দন উত্তরের প্রতীক্ষায় একটু বেশি চঞ্চল হয়ে উঠছে। অতিবাহিত হলো মুহূর্তখানিক। হঠাৎ ধুমি শব্দের সম্ভিত ফিরল তৃষার। ফোনের স্ক্রিনটা জ্বলে উঠতেই ও হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেইলিং কিং এর ইনবক্স থেকে রিপ্লাই এসেছে। ও ভেজা চুলগুলো একপাশে সরিয়ে অধীর আগ্রহে ও মেসেজটা খুলল। ওপাশে লেখা, সর্বনাশ তো অনেক আগেই হয়ে গেছে ম্যাম, তবে সেটা মায়াবী চোখের চাবুকে নাকি ভাগ্যের পরিহাসে সেটাও অজানা। আর হাবুডুবু খাওয়ার কথা বলছেন? সাগরের নাবিক তো আমি, ডুবতে দিলেও কি সাগর আমাকে অত সহজে ছেড়ে দেবে? তৃষা বিছানায় উপর হয়ে শুয়ে পা নাচাতে নাচাতে টাইপ করল। বাবা, নাবিক মশাইয়ের তো দেখি কথার ধার তরোয়ালের চেয়েও বেশি। তা এই যে বলছেন সর্বনাশ হয়ে গেছে, সেই সর্বনাশী কি জানে যে তার কাজল চোখের মায়ায় একজন আস্ত সেলিং কিং নিজের লজিক হারিয়ে বসে আছে? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। টাইপিং লেখাটা দেখে তৃষার পেটের ভেতর যেন হাজারো প্রজাপতি ডানা ঝাপটাতে লাগলো। কাঙ্ক্ষিত মানবটির সাথে ও সরাসরিভাবে কথা বলছে ভাবতেই হৃদয় স্পন্দন অবাধ্য ঘোড়া নাই ছুটল। ওপাশের উত্তর এলো, সে জানুক বা না জানুক, ডিকশনারিতে তার নামটা আমি কনফ্লিক্ট হিসেবে সেভ করে রেখেছি। কারণ তাকে দেখলেই আমার হার্ট আর ব্রেনের মধ্যে এক কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। আপনার কি মনে হয় সারেন্ডার করা কি সলিউশন? তৃষা মুচকি হেসে লিখল, মাঝে মাঝে সারেন্ডার করাটাই কিন্তু সবচেয়ে বড় জয়, বিশেষ করে যদি বিপক্ষ দল খুব জেদি আর মিষ্টি হয়। ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনার ঘুমট একাকিত্ব এক নিমিষেই যাবে, বরফের মতো উবে যাবে। ওপাশ থেকে এবার শুধু একটা রিয়েকশন এলো, একটি বাঁকা হাসির ইমোজি। তৃষা ফোনটা বুকের সাথে চেপে ধরে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। কেন জানি না, ওই অপরিচিত মানুষটার কথার ধরন, এই তেরা যুক্তি আর গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্ম রসিকতাগুলো ওকে বারবার আর্যর কথা মনে করিয়ে দিচ্ছে। ও নিজের মনেই বিড়বিড়িয়ে বলল,
না না না, ওনার মতো রোবট কি আর এমন কাব্যিক কথা বলতে পারে? ইটস ইম্পসিবল। ও যখন ভাবনার অতল গহ্বরে নিমগ্ন, ঠিক তখনই কক্ষের নিস্তব্ধতা চিরে আর্যর গুরু গম্ভীর পদধ্বনি কর্ণগোচর হলো। তৃষা তড়িৎ